১৯৮৮ সাল জাপানের ইতিহাসে এমন একটা ঘটনা ঘটেছিল যা আজও এত বছর পরও একটা গোটা জাতিকে অপরাধবোধে ভোগায়। কিছু অপরাধ থাকে না যেগুলো স্রেফ খবরের কাগজের হেডলাইন হয়ে হারিয়ে যায় না, বরং এগুলো সমাজের গভীরে লুকিয়ে থাকা অন্ধকারকে একেবারে আমাদের চোখের সামনে টেনে আনে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই একটা ঘটনা নিয়ে কথা বলবো। ঘটনাটা অত্যন্ত স্পর্শকাতর, হৃদয়বিদারক, আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের চারপাশের পুরো সিস্টেমটা নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করবে। আসলে এই ঘটনাটা শুধু একটা জঘন্য অপরাধের গল্প নয়। স্লাইডের এই কথাটার দিকে একটু খেয়াল করুন। কিছু ট্র্যাজেডি কেবল আমাদের হৃদয় ভাঙে না, বরং সমাজ একটা নিরাপদ জায়গা, আমাদের এই যে একটা মিথ্যের সান্ত্বনা আছে না, সেটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। আজ আমরা শুধু অপরাধটার ভয়াবহতা নিয়ে পড়ে থাকব না, বরং আমরা সেই নীরবতা আর সিস্টেমের সেই ব্যর্থতাগুলো খোঁজার চেষ্টা করব, যেগুলো এই নির্মম ঘটনাটাকে দিনের পর দিন ঘটতে সাহায্য করেছিল। চলুন শুরু করি জুনকো ফুরুতাকে দিয়ে। শুধু একজন ভুক্তভোগী হিসেবে নয়, বরং তাকে মনে করা যাক তার সেই সুন্দর জীবনটার জন্য, যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। জুনকো ফুরুতা, বয়স মাত্র ১৭ বছর। ইয়াশিও মিনামি হাই স্কুলের ভীষণ ব্রাইট একজন ছাত্রী ছিল সে। জানেন, মেয়েটা প্রচণ্ড দায়িত্বশীল ছিল, নিজের গ্র্যাজুয়েশন ট্রিপে যাওয়ার জন্য টাকা জমাচ্ছিল, আর সেটার জন্যই একটা প্লাস্টিক ছাঁচ তৈরির কারখানায় পার্ট টাইম কাজ করত সে। শিক্ষক, বন্ধুবান্ধব সবার কাছেই সে ছিল ভীষণ প্রিয় আর সম্মানের পাত্রী। কোনো খারাপ অভ্যাস ছিল না, বলতে গেলে একদমই সাধারণ, ছিমছাম আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা একটা প্রাণবন্ত কিশোরী। কিন্তু এই সুন্দর স্বপ্নগুলোর মাঝখানেই নেমে আসে অন্ধকার। শুরু হয় তার অপহরণ এবং বন্দিদশার এক ভয়াবহ দুঃস্বপ্ন। দিনটা ছিল ১৯৮৮ সালের ২৫শে নভেম্বর। কাজ শেষ করে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল জুনকো। পথে স্থানীয় গ্যাংয়ের কিছু সদস্য তাকে টার্গেট করে। তাকে সাহায্য করার একটা মিথ্যে নাটক করে তারা তাকে আদাচি এলাকার একটা হোটেলে নিয়ে যায়। আর সেখানেই শুরু হয় আসল ভয়াবহতা। গ্যাং লিডার জুনকোকে রীতিমতো ভয় দেখায়। সে বলে, জুনকো যদি পালানোর কোনো রকম চেষ্টাও করে তাহলে গ্যাংয়ের সদস্যরা তার বাবা মা আর পরিবারকে মেরে ফেলবে। এই ভয়ঙ্কর মানসিক চাপ আর ব্ল্যাকমেইল করে তাকে সম্পূর্ণভাবে একা করে ফেলা হয়। এরপর তাকে সরিয়ে নেওয়া হয় গ্যাংয়ের আরেক সদস্য শিনজি মিনাতোর পারিবারিক বাড়িতে। ৪৪। একটু ভাবুন তো সংখ্যাটা নিয়ে। এটা স্রেফ একটা সংখ্যা না, ৪৪টা দিন। ১৭ বছরের একটা কিশোরকে বাইরের পুরো পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একটা ঘরের ভেতর আটকে রাখা হয়েছিল, দিনের পর দিন। এই দীর্ঘ সময়টাতে তাকে যে অবর্ণনীয় মানসিক আর শারীরিক নির্যাতনের ভেতর দিয়ে যেতে হয়েছে, আমরা সেগুলোর বিস্তারিত বর্ণনায় যাব না। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হল, ৪৪ দিন ধরে একটা জ্যান্ত মানুষ সবার চোখের সামনে দিয়ে গায়েব হয়ে গেল কিভাবে? আর এখানেই আসে আমাদের সমাজের, আমাদের সিস্টেমের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা। কিভাবে চারপাশের মানুষের নীরবতা একটা অপরাধকে প্রশ্রয় দেয়, এবার আমরা সেটাই দেখব। সাইকোলজিতে খুব পরিচিত একটা টার্ম আছে, দ্য বাইস্ট্যান্ডার এফেক্ট। সোজা কথায়, যখন আশেপাশে অন্য মানুষজন থাকে বা কোনো সামাজিক ঝামেলার ভয় থাকে, তখন মানুষ বিপদে পড়া কাউকে সাহায্য করতে পিছপা হয়। শিনজি মিনাতোর বাড়িতে কিন্তু তার বাবা মা উপস্থিত ছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তারা খুব ভালো করেই জানতেন যে ওপরের ঘরে একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। কিন্তু ছেলের ওই গ্যাং কানেকশনের ভয় আর নিজেদের তথাকথিত পারিবারিক সম্মান হারানোর ভয় তারা টু শব্দটিও করেননি। এই চরম নীরবতাটাই ছিল অপরাধীদের সবচেয়ে বড় হাতিয়ার। সবচেয়ে কষ্ট লাগে কখন জানেন? যখন দেখি তাকে বাঁচানোর কতগুলো সুযোগ আমরা নিজের হাতে নষ্ট করেছি। প্রথমত, অপরাধীরা জুনকোকে দিয়ে জোর করে বাড়িতে ফোন করায়, যাতে তার বাবা মা নিখোঁজ ডায়েরি তুলে নেয়। দ্বিতীয়ত, ওই বাড়ির বয়স্ক মানুষগুলো, তারা সব জেনেও স্রেফ চোখ বন্ধ রেখেছিলেন। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, বাইরের একজন মানুষের রিপোর্টের ভিত্তিতে পুলিশ কিন্তু একবার ওই বাড়ির মেন গেট পর্যন্ত পৌঁছেছিল। ভাবা যায়? কিন্তু ওই পরিবারের সামাজিক সম্মান ভালো, তারা তথাকথিত ভদ্রলোক, স্রেফ এই যুক্তিতে পুলিশ বাড়ির ভেতরে তল্লাশি না করেই ফিরে যায়। কত কাছাকাছি ছিল সে, কিন্তু একটা নিশ্চিত উদ্ধার অভিযান স্রেফ এই সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই এভাবেই ব্যর্থ হয়ে গেল। এরপর আসে সেই ভয়ঙ্কর আবিষ্কার আর মানুষের তীব্র ক্ষোভের পর্যায়টা। সত্যটা যখন সামনে এলো, সেটা ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। ১৯৮৯ সালের ২৯শে মার্চ টোকিও পুলিশ
সম্পূর্ণ ভিন্ন একটা অপরাধের তদন্তে 4 জন কিশোরকে জিজ্ঞাসাবাদ করছিল। এই জিজ্ঞাসাবাদের সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখে পুলিশের সন্দেহ হয়, আর সেখান থেকেই বেরিয়ে আসে এই অকল্পনীয় অপরাধের খোঁজ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওয়াকাসু এলাকার একটা কনস্ট্রাকশন সাইটে যায়, আর সেখানে একটা কংক্রিট ভর্তি তেলের ড্রাম উদ্ধার করে তারা, যার ভেতরে ছিল জুনকোর নিথর দেহ। এই খবরটা যখন জনসমক্ষে আসে তখন গোটা জাপান জুড়ে যেন একটা বোমা ফাটে। জাপানের আইনে কিন্তু কিশোর অপরাধীদের পরিচয় কঠোরভাবে গোপন রাখার নিয়ম আছে, কিন্তু এই অপরাধটা এতটাই পাশবিক ছিল যে জাপানের মিডিয়া রীতিমতো প্রোটোকল ভেঙে অপরাধীদের নাম ছাপিয়ে দেয়। তাদের যুক্তি ছিল, এই পরিস্থিতিতে কিশোর আইনের চেয়ে সাধারণ মানুষের সত্যটা জানার অধিকার অনেক বেশি জরুরি। পুরো জাতির জন্য এটা ছিল একটা ভয়ঙ্কর মানসিক আঘাত। এই ব্যাপক ক্ষোভের মাঝেই শুরু হয় আইনি প্রক্রিয়া, আর সেই আইনি রায়গুলো জন্ম দেয় এক নতুন বিতর্কের। আদালতে আইন আর বাস্তবতার মধ্যে কেমন একটা বিশাল ফারাক তৈরি হয়েছিল সেটা দেখলে সত্যি অবাক হতে হয়। জুভেনাইল বা কিশোর আইনের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে চার্জ আনা হয়েছিল আঘাতের ফলে মৃত্যুর, যেটা সরাসরি হত্যার চার্জের চেয়ে অনেক লঘু। কিন্তু বাস্তবতা কী ছিল? এটা তো কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ৪৪ দিন ধরে চালানো একটা প্রাণঘাতী নির্যাতন। কিন্তু তৎকালীন বিচার ব্যবস্থা অপরাধের এই ভয়াবহতার চেয়ে কিশোর অপরাধীদেরকে কিভাবে সংশোধনের সুযোগ দেওয়া যায় সেটার ওপরই বেশি জোর দিয়েছিল। শাস্তির মাত্রাগুলো একটু খেয়াল করুন। গ্যাং লিডার হিরোশি মিয়ানোকে দেওয়া হল ২০ বছর, ইয়াসুশি ওয়াতানাবেকে ৯ বছর, জো ওগুরাকে ৮ বছর আর শিনজি মিনাতোকে মাত্র ৭ বছরের কারাদণ্ড। অপরাধের ভয়াবহতা আর এই শাস্তির মেয়াদ, এই দুয়ের অসামঞ্জস্যতা দেখে সাধারণ মানুষ একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। একটা তরতাজা প্রাণ অকালে ঝরে গেল, একটা পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, আর অপরাধীরা পেল এই সামান্য কয়েক বছরের সাজা। মুক্তির পরের বাস্তব অবস্থাটা আরও বেশি হতাশাজনক। এই অপরাধীরা তাদের ওই সামান্য সাজা খেটে দিব্যি সমাজে ফিরে এসেছে। তারা আইনগতভাবে নিজেদের নাম পাল্টেছে, পরিচয় বদলে ফেলেছে, আর সাধারণ মানুষের মাঝেই ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়টা জাপানে আজও একটা বিশাল আইনি আর নৈতিক বিতর্কের জায়গা হয়ে আছে। কার অধিকার বেশি গুরুত্বপূর্ণ? একজন নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ভুক্তভোগীর, নাকি একজন কিশোর অপরাধী নতুন করে জীবন শুরু করার? এই মামলার দীর্ঘস্থায়ী প্রভাব আসলে আমাদের সমাজের গভীরে এক স্থায়ী ক্ষত রেখে গেছে। এই ট্র্যাজেডিটা শুধু ফেলে আসা দিনের কোনো দুঃখের স্মৃতি নয়, এটা আসলে একটা আয়নার মতো। এই আয়না আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যখন আমরা সামাজিক দায়িত্ববোধ এড়িয়ে যাই, যখন আমরা অন্যায় দেখেও মুখ বুঝে থাকি, তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। একটা অসহায় মেয়ে সিস্টেমের এতগুলো ফাঁক গলে চিরতরে হারিয়ে গেল, আর চারপাশের সমাজ শুধু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। যখনই আমাদের আশেপাশে বিপদের কোনো সংকেত দেখা দেবে, তখন সমাজ হিসেবে আমরা কিভাবে নিশ্চিত করব যে এমন দুর্বল আর অসহায় কেউ যেন আর কখনোই উপেক্ষার শিকার না হয়? এই নীরবতার দায়ভার কিন্তু আমাদের সবার। আমাদেরই দায়িত্ব নিতে হবে, কথা বলতে হবে, যাতে ইতিহাসের পাতায় আর কোনোদিন এরকম নির্মম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।